আগে Next.js এর ডকুমেন্টেশনটা খুলি। Next.js স্টক, পেজ রাউটার। আচ্ছা, আজকে তোমাদের এই 4টে টপিকের উপর ডিসকাস করব। কাস্টম অ্যাপ, কাস্টম ডকুমেন্ট, এপিআই রাউটস আর কাস্টম এরর। প্রথমে আমি কাস্টম অ্যাপটা ডিসকাস করছি। তো তার জন্য আগে আমি প্রজেক্টটা চালাই। ক্লিয়ার yarn run dev localhost 3000। তো হোম পেজ ছাড়ো। মেন আমাদের ডিসকাশনের পয়েন্ট হচ্ছে app.tsx। এবার app.tsx কে এটা হচ্ছে তোমরা ডিফল্ট কোড। তারপরে আমরা এখানে র্যাপিং গুলো করেছি, রিডাক্সের র্যাপিং, কোয়েরি ক্লায়েন্টের র্যাপিং, তারপর প্রোভাইডারের র্যাপিং। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে app.tsx কেন কাজে লাগে। এটা হচ্ছে তোমার অ্যাপের এন্ট্রি পয়েন্ট। এবার এখানে আমরা কি কি করতে পারি, যে তোমার লেআউট গুলো এখানে অ্যাড করতে পারি, কনসিস্টেন্ট লেআউট এখানে অ্যাড করতে পারি, কোনো থিম প্রোভাইডার এখানে অ্যাড করতে পারি। আর মেন হচ্ছে এটা সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট সাইড, বোথ সাইড অ্যাক্সেসেবল। সার্ভার আর ক্লায়েন্ট মানে কি, আগের দিন তোমাকে এসএসআর এর কনসেপ্টটা বলেছিলাম যে সার্ভারে একটা এইচটিএমএল তৈরি হয় এবং ক্লায়েন্ট সাইডে এসে ওই এইচটিএমএলটা হাইড্রেট হয়ে ওর সাথে জাভাস্ক্রিপ্ট অ্যাড হয়ে ইন্টারেক্টিভ পেজ তৈরি হয়। তো এই যে app.tsx টা আছে, এটা তোমার সার্ভারেও অ্যাক্সেসেবল। তো সার্ভারের দিক থেকে যদি কিছু তুমি অ্যাড করতে চাও সেটাও করতে পারো। এবার আমি আমার ডায়াগ্রামে যাই, এখানে আরো বেটার বুঝতে পারো। এখানে এটা যেটা আছে, এটা হচ্ছে কাস্টম অ্যাপের জন্য। কাস্টম app .tsx. Here the purpose কি, control how all pages in your app are initialized। মানে আমাদের অ্যাপ্লিকেশনে যতগুলো পেজ আছে ওইগুলো কিভাবে ইনিশিয়ালাইজ হবে, ওর উপরে কি লেআউট হবে, সেটা আমরা এই একটা সেন্ট্রাল পয়েন্ট কাস্টম app.tsx থেকে কন্ট্রোল করতে পারি। আর এটা হচ্ছে তোমার রুট পেজ প্রতিটা কম্পোনেন্টের জন্য, এটা লেআউটের জন্য। আর এটা হচ্ছে তোমার রুট কম্পোনেন্ট। রুট কম্পোনেন্ট মানে এখানে ধরো আমি কিছু একটা দিয়ে দিলাম h1, আমি অ্যাপ tsx। এইটা দেখবে প্রতিটা পেজে তুমি দেখতে পাবে। এখন যে কোনো পেজে যাবে, এই লেখাটা প্রতিটা পেজে পড়বে, কারণ আমরা এন্ট্রি পয়েন্টেই এই টেক্সটটা দিয়ে দিয়েছি এই জন্য। আরো তুমি এখানে ইউজ করতে পারো গ্লোবাল স্টাইল, এখানে অ্যাড করতে পারো। এখানে স্টাইল অ্যাড করা মানে তোমার এখানে যতগুলো কম্পাউন্ড আছে ও তো অটোমেটিক নিয়ে নেবে। তার জন্য দেখো এখানে স্টাইল ডট গ্লোবাল ডট সিএসএস টা অ্যাপে ডিফাইন করা আছে। তারপর র্যাপিং লেআউট কম্পোনেন্ট যেটা বললাম, সেটিং গ্লোবাল স্টেট প্রোভাইডার রিডাক্স রিয়েক্ট করি যেটা আমরা করেছি। আর পারসিস্টেন্ট লেআউট বিটুইন পেজ চেঞ্জেস, মানে তুমি যদি app.tsx এ যদি লেআউটটা রেখে দাও, তো তোমার পেজটা যখন চেঞ্জেস হবে, ধরো এখন আমি অ্যাবাউট এ গেলাম, শুধু এই পার্টটুকু চেঞ্জ হয়েছে, এই পার্টগুলো আর রিরেন্ডার হয়নি। মানে এটা হচ্ছে তোমার লেআউটের পার্ট, এটা রিরেন্ডার হয়নি। যে চাইল্ড পার্টটুকু এটা রিরেন্ডার হয়েছে। তো এটাই এই পয়েন্টের মানে, যে পারসিস্টিং লেআউট বিটুইন পেজ চেঞ্জেস। এবার এখানে যদি আরেকটা জিনিস তোমরা কনসোল করো, console.log পেজ প্রপ। এবার গিয়ে ধরো পেজটা রিফ্রেশ মারলাম। হ্যাঁ, কোন পেজটা রিফ্রেশ মারলাম, তো এখানে পেজ প্রপস এর মধ্যে তেমন কিছু পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কনসোলটা দেখো ২ জায়গায় হয়েছে। এই পেজ প্রপসটা হয়েছে ক্লায়েন্ট সাইড, আরেকটা কনসোল হয়েছে তোমার এখানে সার্ভার সাইড। তো এটা থেকে বোঝা যায় যে তোমার app.tsx সার্ভার সাইড এন্ড ক্লায়েন্ট সাইড দুদিক থেকেই অ্যাক্সেসেবল। এবার এই পেজ প্রপসটা আমি কি পাবো, ধরো এখান থেকে গেট সার্ভার সাইড প্রপ, এটা হবে না। এবার ডকুমেন্টেশন কি আমি চেক করে নিই। কাস্টম app.tsx লেআউটটা তো বললাম, ডেটা ইনটু পেজেস, হ্যাঁ এই যে এইটা গেট ইনিশিয়াল প্রপস, এটা দেখাতে চাইছিলাম। তুমি যদি এখানে নিচে লেখো অ্যাপ ডট গেট ইনিশিয়াল প্রপ ইকুয়াল টু অ্যাসিং, এখানে নেবে কন্টেক্ট অ্যাপ কন্টেক্ট কনস্ট ctx ইকুয়াল টু অ্যাওয়ে অ্যাপ ডট গেট ইনিশিয়াল প্রপ, নাম দেই কাস্টম অ্যাপ, এন্ড এখানে তোমাকে সার্ভারের কনটেক্সটটা পাস করতে হবে, কনটেক্সট। এবার এখান থেকে আমি ধরো রিটার্ন করলাম ডট 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 কন্টেক্ট অ্যান্ড টেস্ট ইকুয়াল টু নবীন হলো। এবার পেজে গিয়ে আমি একটা রিফ্রেশ করছি, ট্রিপল ডট রেস্ট পেজ প্রপস রেস্ট আর কম্পোনেন্ট তিনটেকেই আমি কনসোল করি। তো এখানে পেজ প্রপসটা আমি এমটি অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। এক্সট্রা যে এটা অ্যাড হয়েছে টেস্ট নবীন, এটা পাচ্ছি এক্সাম এই রেস্টের মধ্যে, এই রেস্ট কম্পোনেন্টের মধ্যে। রেস্টের মধ্যে টেস্ট পাচ্ছি, এরর কিছু আছে কিনা, কোন রাউটিং এ আছি, মানে এখন বেস পাথ হচ্ছে আমাদের স্ল্যাশ, মানে হোম পেজে আছি, তো সেইটার পুরো তুমি স্টেট পেয়ে যাচ্ছ এখানে। তারপরে যেটা কম্পোনেন্ট যেটা রেন্ডার করলাম সেটা হচ্ছে হোম কম্পোনেন্ট। তো app.tsx এর মধ্যে তুমি তিনটে জিনিস পাচ্ছ, একটা হচ্ছে পেজ প্রপস,
আর একটা রেস্টের মধ্যে তুমি রাউটিংটা বাই ডিফল্ট পাচ্ছ রাউটিং। আর যদি পেজে কোনো এরর হয়, টেস্ট বলে যে অ্যাট্রিবিউট পাচ্ছ ওটা আমরা কাস্টম এড করেছি এখানে। এটা তুমি পরে নিজের মতো অন্য কিছু এড করতে পারো। সেটা তোমার উপরে। কিন্তু এই দুটো তুমি বাই ডিফল্ট পাবে। এই এররটা কখন পাবে? ধরো আমি এমন একটা পেজ দিলাম যেটা আমার এখানে রাউটিং ডিফাইন করা নেই। XYZ না, তখন আমরা পাচ্ছি হচ্ছে রাউটার আর এখানে এররটা পাচ্ছি। এই যে এরর কম্পোনেন্ট এটা পাচ্ছি। এই এররটা কি? এররটা হচ্ছে 404 এরর। মানে এই রাউটটা আমার এখানে কোথাও সেটআপ করা নেই। তো মেইনলি তোমাদের app.tsx তো এই কাজেই লাগবে যে মেইনলি এখানে র‍্যাপিং গুলো করবে আর লেআউট গুলো এখানে এড করবে। যদি এই লেআউটটা প্রতিটা পেজে লাগে তখন তুমি এক জায়গায় এই সিঙ্গেল app.tsx এর লেআউটটা এড করে দিলেই হয়ে যাবে। বা এটাকে আমি সরিয়ে দিই। এটা তো গেল তোমার app.tsx। এবার নেক্সট আসি হচ্ছে কাস্টম ডকুমেন্ট। আচ্ছা, অ্যাপে যেমন আমরা এক্সটার্নাল লাইব্রেরি গুলো র‍্যাপ করেছিলাম, ডকুমেন্টে কিন্তু ওই কাজে লাগে না। ডকুমেন্টটা হচ্ছে ডকুমেন্ট document is one type of HTML. এখানে আমরা স্ক্রিপ্ট এড করতে পারি। এখানে আমরা Google ফন্ট CDN এড করতে পারি। স্ক্রিপ্ট মানে থার্ড পার্টি যেকোনো স্ক্রিপ্ট। থার্ড পার্টি স্ক্রিপ্ট মানে তুমি ধরো একটা কোনো Google ফন্ট লাগছে। তো প্রথমে আমি Google ফন্টে যাবো। Google ফন্ট। এখানে এই ফন্টটা ধরো তুমি তোমার অ্যাপ্লিকেশনে ইউজ করবে। ধরো রোবোটো। এখানে গেট ফন্ট। তুমি একটা CDN লিংক পাবে এখানে গেট এমবেড কোড। এই যে লিংক। এটাকে করব কপি। কপি করে এখানে হেড ট্যাগ এর ভেতরে আমরা ফেলে দেব। এগুলো সব সেলফ ক্লোজিং হবে। এটাও হবে তোমার সেলফ ক্লোজিং। আর এখানে ফন্ট ফ্যামিলি রোবোটো আমি global.css এ ধরো ফেলে দিলাম। global.css এটা যেন স্টার বডি দিয়ে দাও যে বডির মধ্যে যত ফন্ট ফ্যামিলি থাকবে রোবট মনো স্পেস। এটা অন্য নিচ্ছে। কারণ হচ্ছে এখানে app.tsx এখানে কোনো ফন্ট দেওয়া আছে? না, নেই। ঠিক আছে। document.tsx এ গেলাম। ফন্ট ঠিক আছে। এখানে ধরো h1 এর ভেতরে আমি দিলাম ফন্ট ফ্যামিলি। এটা মনে হয় দিয়েছে রোবট। হ্যাঁ, এবার নিয়েছি। ডট। এই যে h1 টা দিলাম। এখন দেখো h1 টার ফন্ট ফ্যামিলি হয়েছে তোমার রোবোটো মনো। এই যে। তো ডকুমেন্টে আমরা কি করলাম? থার্ড পার্টি CDN লিংক ফেললাম যেটা দিয়ে তোমার Google ফন্টটা লোড হলো। এবার এখানে আরেকটা জিনিস তুমি এড করতে পারো ধরো মেটা ট্যাগ আর মেটা টাইটেল। এখানে যদি আমি টাইটেল কিছু এড করে দিই, হ্যালো দিস ইজ নেক্সট.js পেজ। এখন যদি আমি এটা রিলোড করি হেডের ভেতরে টাইটেল এলিমেন্ট উইথ হেড কম্পোনেন্ট ফ্রম দিস ডকুমেন্ট টাইটেল শুড বি ডিফাইন্ড এট দ্য পেজ লেভেল ইউজিং হেড। নেক্সট হেড ইনস্টেড। ও এই হেডটা আলাদা। একবার ডকুমেন্টেশনে যাই। হেড নিয়েছে, ঠিক আছে। বডি মেইন আচ্ছা এখানে এড করতে দেবে না। ঠিক আছে। মেইনলি তোমার ডকুমেন্টটা তাহলে এই কাজেই লাগবে তোমার থার্ড পার্টি লিংকের জন্য। এখানে যেমন তোমার অনলি লিংক দিয়েছি, এখানে তুমি Google স্ক্রিপ্টও এড করতে পারো। তোমার ধরো ফন্ট অসম এর CDN। তো এই টাইপের CDN গুলো তুমি ফন্ট অসম হোক বা যেকোনো Google অ্যানালিটিক্স এর স্ক্রিপ্ট হোক, সেগুলো সব তুমি document.tsx এ এড করতে পারো। তো এটা মেইনলি তোমার CDN গুলো এড করার জন্য আর থার্ড পার্টি স্ক্রিপ্ট গুলো এড করার জন্য। এই যে এখানে যেমন লিখেছি lang অ্যাট্রিবিউট মানে HTML এর যে তোমার স্ট্রাকচারটা আছে ওখানে তুমি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা দিতে পারো। তারপর এক্সটার্নাল ফন্ট আর স্ক্রিপ্ট সেটা তুমি হেড ট্যাগের ওখানে ঢোকাতে পারো। সেটিং আপ মেটা ট্যাগ এড করতে পারো। আর সার্ভার রেন্ডার্ড HTML টাকে মডিফাই করতে পারো। আর এটা করবে কিভাবে? সার্ভার রেন্ডার মডিফাইড HTML এই যে এখানে মেইনটা যাচ্ছে এটাই হচ্ছে তোমার পুরো কম্পোনেন্টটা। আর এখানে ধরো বডি আছে তো এখানে ধরো তুমি একটা div এড করে দিলে। div আর এখানে আইডি দিলাম ধরো parent div কন্ট্রোল এ parent div। তো এবার এখানে যতগুলো কম্পোনেন্ট তোমার রেন্ডার হবে এই পার্টিকুলার parent div এর ভেতরে হবে। এবার এখানে আমি এক্সাম্পল একটা div দিলাম। এখানে তুমি থিমের জন্য অন্য আলাদা div দিতে পারো বা তোমার যদি এখানে মেইন ট্যাগ লাগে সেটা দিতে পারো। সেটা তোমার উপরে। তো app.tsx এর কাজ হচ্ছে তোমার র‍্যাপার গুলো এড করা, তোমার লেআউট গুলো এড করবে। আর document.tsx হচ্ছে অনলি স্ক্রিপ্ট এন্ড থার্ড পার্টি CDN এর জন্য। এটা হচ্ছে এই দুটোর ডিফারেন্স। তুমি যেকোনো একটা অ্যাপ্লিকেশন ধরো মিন্ত্রা আছে। এই যে মিন্ট্রার যে আমি পেজটা খুললাম না, কিছুক্ষণ পর দেখবে এখানে অনেকগুলো স্ক্রিপ্ট লোড হয়। এটা এই যে অ্যানালিটিক্স জন্য Google অ্যানালিটিক্স, Facebook পিক্সেল এগুলো হচ্ছে তোমার থার্ড পার্টি স্ক্রিপ্ট। এগুলো কি হয়? কোনো একটা অ্যাপ্লিকেশনে এমবেড করা থাকে। এবার অ্যাজ এ ইউজার আমি যখন এই অ্যাপ্লিকেশনে গেলাম, এবার আমি ধরো এখানে ক্লিক করছি এই সবগুলো ট্র্যাক করবে। তো মিন্ত্রার কাছে পুরো একটা তোমার
ডেটা চলে যাবে যে কোন ইউজার কোন পয়েন্টে ট্যাগ করছে বা কোন পয়েন্টে বেশি হিট হচ্ছে। তো এটার জন্য একটা স্ক্রিপ্ট হয়। তুমি যদি এদের পেজ সোর্সে যাও, এখানে সার্চ করো GTM বলে। এই যে কই গেল? এই যে এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, GTM স্ক্রিপ্ট, Google Analytics এর স্ক্রিপ্ট। এটা পেইড স্ক্রিপ্ট, তোমার Google Analytics থেকে নিতে হয়। তো এই স্ক্রিপ্টটা তুমি যদি ওয়েবসাইটে এমবেড করে দাও, তো ইউজার যত ইন্টারেকশন করছে সবগুলো তুমি পেয়ে যাবে তোমার Google Analytics ড্যাশবোর্ডে। তো এরকম আরো স্ক্রিপ্ট আছে, মেটার স্ক্রিপ্ট আছে, Microsoft এর স্ক্রিপ্ট আছে, Hotjar এর স্ক্রিপ্ট আছে। এ দেখো Google Analytics এ এতগুলো ইউজ করছে। আর এই স্ক্রিপ্ট গুলো এরকম, আমি যদি আমার সাইটটা খুলে দেখাই Google Analytics, তো আমার সাইটে যেমন স্ক্রিপ্টটা এড করা আছে। তো আমি ধরো আমার সাইটটাতে গেলাম, কন্ট্রোল ইউ, এখানে দেখবে GTM ট্যাগ ম্যানেজার হচ্ছে, আর অ্যানালিটিক্স হচ্ছে তোমার এসইও এর জন্য। তুমি কাস্টম ট্যাগ এড করতে পারো যে কোন ইউজার ধরো লগইন করলো, তো ওই লগইন ইভেন্টটা তুমি ড্যাশবোর্ডে দেখাতে চাও, মানে Google Analytics এর ড্যাশবোর্ডে। তো এই টাইপের রিপোর্ট তুমি Google ট্যাগ ম্যানেজার প্লাস Google Analytics এই দুটো কম্বাইন করে পাবে। তো এটার জন্য তোমাকে কাস্টম ইভেন্ট সেট করতে হয় Google ট্যাগ ম্যানেজার আর অ্যানালিটিক্স এ। আর তুমি ভিউটা কিছুটা এরকম পাবে, যেমন আমার ওয়েবসাইটে এড করা আছে। তো কোন পেজে বেশি হিট হয়েছে, কোনখান থেকে ইউজার গুলো এসেছে, অর্গানিক ভিডিও থেকে, সার্চ থেকে, এইসব অ্যানালিটিক্স তুমি পেয়ে যাবে। আর ইন্ডিয়া থেকে হিট হয়েছে, জার্মানি থেকে হিট হয়েছে, এইগুলো। এখানে গেলাম। অ্যান্ড global.css এ মেইনলি তোমার এই ফন্ট ফ্যামিলি কি হবে, সাইজিং কি হবে, এইটুকুই মেনশন করানো থাকে। যেমন থিম কালার গুলো ম্যাটেরিয়াল দিয়েও ইউজ করা যায়। এটা এখানে গ্লোবালেও রাখতে পারো, বা তুমি যদি ম্যাটেরিয়াল থিম ইউজ করো, এই থিম দিয়েও করা যায়। আচ্ছা, এটা তো হলো app.tsx, document.tsx, API রাউটটা পরে ডিসকাস করবো, অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, কাস্টম এরর পেজ মানে এখানে দুটো হয় না, অনেকগুলো স্ট্যাটাস কোড হয়। মেন হচ্ছে আমাদের লাগে 404 আর 500। 404 মিনস তোমার পেজ এমন একটা রাউটে তুমি রিকোয়েস্ট করছো যেটা কিনা সেট আপ করা নেই। যেমন ধরো এখানে আমি এবিসি রাউট একটা সেট আপ করলাম, এটা 404 দিচ্ছে, কারণ কি তোমার এখানে কোথাও এবিসি বলে কিছু সেট আপ করা নেই, এবিসি রাউট। আর এই যে ভিউটা আমরা দেখছি, এটা হচ্ছে ডিফল্ট ভিউ। মানে তুমি যদি এখানে এটাকে কাস্টমাইজ করতে চাও, তখন কি করতে হবে, তখন পেজেস এর ভেতরে এখানে আমাদেরকে 404.tsx বলে একটা পেজ বানাতে হবে। এখানে RFC করবে, এটার নাম ধরে দিলাম ইন্ডি। এবার এখানে তুমি HTML কিছু একটা দিয়ে দাও, stack page not found variant each one। তো এখন তোমার এটা কাস্টমাইজড হয়ে যাবে। এবার এখানে তুমি নিজের মতো লটি ফটি দেখাতে পারো। যেমন লটি মিনস অ্যানিমেশন, দেখবে মোস্ট অফ দ্য সাইট ইউজ করে। তুমি যদি এই পেজটা না বানাও, তাহলে ওই ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম ওই কালো ব্যাকগ্রাউন্ড, ওটা বাই ডিফল্ট নিয়ে নেবে। 40 হচ্ছে তোমার কোনো একটা রাউট পাচ্ছ না, এই স্ট্যাটাস কোডটা এটা ডিফাইন করে 404। এবার অনেক ওয়েবসাইটে দেখবে তোমার এমন একটা রিকোয়েস্ট যদি করো যে রাউটটা ওদের নেই, দেখবে ওখানে এইরকম টাইপের কিছু অ্যানিমেশন দেখায়, 404 নট ফাউন্ড, এইগুলো। তো এটাও তুমি অ্যাড করতে পারো, তো ওয়েবসাইট একটু দেখতে ভালো লাগবে। এটার জন্য তুমি লটি অ্যানিমেশন ইউজ করতে পারো। আর এটা যদি ইউজ করতে চাও, তোমার একটা প্যাকেজ আছে লটি রিয়াক্ট বলে, এখান থেকে এটা ইনস্টল করবে, yarn add লটি রিয়াক্ট। এবার লটি রিয়াক্ট ইনস্টল করা হলো। এবার তুমি ধরো এই অ্যানিমেশনটা নিতে চাইছো, তো এটার জন্য তোমাকে এটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, লগ ইন করি, ডাউনলোড লগ ইন কে এবার ব্যাক করি, ব্যাক। এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। তুমি গুগল পেতে যে অ্যানিমেশন গুলো দেখো, দেখবে সাকসেস হলে এরকম টাইপের অ্যানিমেশন দেখায়, এগুলো সব লটি। এগুলো অ্যাকচুয়ালি বানানো হয় তোমার অ্যাডোবির একটা আছে, ওই কি বলে, অ্যাডোবি আফটার এফেক্টস তৈরি করে এগুলো। এটা নরমাল এসভিজি। কিছু ওয়েবসাইটে দেখবে তোমার ওই লটি অ্যানিমেটেড দেখায়, তখন বুঝে যাবে ওটা লটি দেখাচ্ছে ওটা। মিন্টাতে আই থিঙ্ক আছে, দেখেছি। না, নরমাল এসভিজি আছে। কিছু সাইটে দেখতে পেয়ে যাবে, দেখবে ওরকম টাইপের অ্যানিমেশন হয়। আচ্ছা, এটা যদি ইনস্টল করতে চাও, ওই তো ফার্স্টে দেখালাম লটি রিয়াক্টটা ইনস্টল করবে, তারপর এটা ডাউনলোড করতে হবে। ধরো এখানে ঢোকাও, সেভ, ডাউনলোড, এই যে লটি জেসন ডাউনলোড, এটা জেসন ফাইল ডাউনলোড হবে পুরো। এন্ড এটাকে যদি ওপেন করো, কিচ্ছু বুঝতে পারবে না, অনেক বড় জেসন ফাইল। তো আমাদেরকে কি করতে হবে, শুধু এখানে পাবলিকের ভেতরে যাবে, বা এখানে এসআরসি ভেতরে একটা ধরো ফোল্ডার বানিয়ে নিলাম, লটি, এন্ড নাম দিলাম হচ্ছে 404.json। এন্ড এখানে এই যে এটা ডাউনলোড করলাম জেসনটাকে ঢুকিয়ে দিই। আচ্ছা, আসবে না এইভাবে, তাহলে ওপেন করি। এখানে আগে কপি ফরম্যাট, এত বড় একটা তুমি জেসন পাচ্ছ লটির জন্য। এখানে কিছু এডিট ফেডিট করার দরকার নেই। মেন কাজ, আমরা যাব 404.tsx এ, এন্ড ওই যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম লটি রিয়াক্ট, এটা এবার ইউজ হবে। তো এখানে তোমাকে লটি রিয়াক্ট আগে ইম্পোর্ট করতে হবে, এটা ইম্পোর্ট করলাম। এন্ড এখানে লটি
আর এখানে সোর্স তোমাকে পাস করতে হবে অ্যানিমেশন ডেটা। এবার অ্যানিমেশন ডেটাটা কোথা থেকে আসবে? ইম্পোর্ট 404 import animation data from @lottie/404 json। এবার এটাকে এখানে পাস করিয়ে দেবে, মানে এই যে জেসনটা আমরা এখানে সেভ করলাম এটা এখন এই লটি কম্পোনেন্ট এবার লোড হবে। আর এখানে তুমি হাইট উইডথ দিতে পারো, হাইট দিলাম ধরো 100, উইডথ দিলাম ধরো 100। এবার যদি ওয়েবসাইটে যাই, এখন তোমার এই অ্যানিমেশনটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার হাইট উইডথ তুমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো। তো এটা তো গেল 404, না এটা তুমি ফাইল ইম্পোর্ট করছো, এখানে কোনো নামের নেই, এখান থেকে যা এক্সপোর্ট হচ্ছে এটা ডিফল্ট এক্সপোর্ট হচ্ছে। আর নামটা সবসময় সেম দেবে, এখানে অ্যানিমেশন ডেটা দিয়েছে ওটা ভুল নাম, তুমি নামটা এভাবে দেবে কাস্টম 404 লটি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা গেল 404। এবার আসি 500 পেজ। 500 মানে ধরো আমি হোমে গেলাম, home./home, এখন সব ঠিক আছে। এবার এই পেজটা যদি ক্র্যাশ হয়ে যায়, যেমন ধরো এখানে আমি একটা ইউজ এফেক্ট নিচ্ছি আর এখানে একটা ইউজ স্টেট নিচ্ছি, ঠিক আছে, set s equal to use state বাই ডিফল্ট নাম্বার, কিন্তু আমি ইউজ এফেক্টের মধ্যে একটা টাইম আউট দিয়ে ধরো 1 সেকেন্ড set s এটার মধ্যে একটা অবজেক্ট সেট করে দেবো, নেম ইকুয়াল টু নবীন। আর এখানে যে আছে এখানে আমি এসটাকে শো করা এরর দেবে, কারণ আমরা অবজেক্টকে ডিটেক্ট এইভাবে শো করাতে পারি না। তো এখন কি হবে, 1 সেকেন্ড পর টাইমটা একটু বাড়িয়ে দিই, 2 সেকেন্ড পর আমার পেজটা পুরো ক্র্যাশ করে যাবে। এটা রিফ্রেশ মারলাম, কিছুক্ষণ ওয়েট করি, পেজ ক্র্যাশ, ঠিক আছে। এবার এই ক্র্যাশের জন্য এটা তো ডেভ মোডে দেখতে পাচ্ছ, আমাকে একবার ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। আমি একবার রান বিল্ড না করলে 500 এরটা দেখতে পাবেন। বিল্ড হলো স্টার্ট, ও সরি একটা পোর্ট চলছে অলরেডি। তো এখন গিয়ে আমি পেজটা রিফ্রেশ করলাম, এবার কিছুক্ষণ পর গিয়ে এই দেখো পেজটা ক্র্যাশ করলো। এবার এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন এরর, ক্লায়েন্ট সাইড এক্সেপশন হ্যাজ অর্ডার এই অকার্ড while লোডিং লোকাল হোস্ট। আর তুমি যদি এখানে কন্ট্রোল ইউ করো, কন্ট্রোল ইউ নয় কন্ট্রোল শিফট আই করো, প্রোডাকশন মোডে কনসোলে এখানে যে এররটা দেবে এটা দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে তোমার অ্যাপ্লিকেশনে কি হয়েছে। আর লোকাল হোস্টে যদি ডেভ সার্ভার করো তখন ওই যে একটা অ্যালার্ট টাইপের এসেছিল, তো ওইটা দেখে তুমি বুঝতে পারবে। বাট প্রোডাকশনে 500 পেজ দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে তোমার অ্যাপ্লিকেশন কিসের জন্য ক্র্যাশ করেছে। আর এই যে তুমি এররটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 500 এরর। যখনই তোমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে তুমি এই পেজটা দেখতে পাবে। এবার এটাকেও আমরা কাস্টমাইজ করতে পারি, তার জন্য আমাদেরকে যেটা বানাতে হবে, এখানে যেমন 404 বানিয়েছিলাম, এটার জন্য আমাদেরকে বানাতে হবে 500.tsx। এন্ড এটাকে আমি কপি করি, এখানে আমি দিয়ে দিই সামথিং ওয়েন্ট রং, আর ধরো এখানে একটা বাটন দিয়ে দিলাম রিলোড, এন্ড এই বাটনের অন ক্লিকে পেজটাকে একবার করে রিলোড করিয়ে দেবো, তার জন্য window.location.reload। এবার আরেকবার বিল্ড করি, রান ডেভ করে দেখাতে পারি। 500 এ যাই, 500 পেজ, তুমি এখানে দেখতে পাচ্ছ যে সামথিং ওয়েন্ট রং, আর এখানে একটা রিলোড বাটন, এটাতে ক্লিক করলে তোমার পেজটা আবার রিলোড করবে। এবার আমি যদি আবার সেম ফ্লোতে যাই, যে ওয়েবসাইটটা বিল্ড করলাম, রান বিল্ড, স্টার্ট স্ল্যাশ হোমে গেলাম, কিছুক্ষণ ওয়েট করো, 500 নিল না, সেভ করলাম, 500 পেজ, 500 জেএস, হ্যাঁ ঠিকই দিয়েছি। আচ্ছা, পেজেস এর মধ্যে error.js, ওকে 500 নয়, এটার নাম হবে error.ts, সরি error underscore error.tsx, ঠিক আছে। এবার রান বিল্ড এন্ড স্টার্ট। এবার তোমরা দেখতে পাচ্ছ, তো রাউট যদি না পাও তার জন্য 404, আর এরর কাস্টমাইজ করার জন্য আন্ডারস্কোর error.tsx। এররটা মানে আমি কাস্টমাইজ করেছি, দেখো পেজ ক্র্যাশ করেছে। 404 মানে তুমি রাউটটা ডিফাইন করাই নেই, কিন্তু 500 এরর হতে পারে তোমার রাউট ডিফাইন করা আছে কিন্তু কোডের কোনো প্রবলেমের জন্য তোমার পেজ আচ্ছা, ক্র্যাশ ওটা করে গেছে। গুগলে যদি সার্চ করো সেটাও পেয়ে যাবে, এটা ব্যাকএন্ডের ক্ষেত্রেও সেম। হোয়াট ইজ 404 স্ট্যাটাস কোড, যে নট ফাউন্ড স্ট্যাটাস কোড, এটা মানে তুমি যেটাকে রিকোয়েস্ট করছো সেই রিসোর্সটা এক্সিস্টই করে।